হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের 4+4 থাকবে। আর এটা পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রকমভাবে কোশ্চেনটা আসতে পারে। তো কীভাবে আর কোশ্চেনটা আসবে সেটা তোমরা দেখে নাও। দেখো, প্রশ্ন হচ্ছে আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন বা মনসবদারি ব্যবস্থা, আর এই ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে মনসবদারি ব্যবস্থার উদ্দেশ্য লেখো, এর তাৎপর্য বা ফলাফল বা গুরুত্ব বা প্রভাব লেখো। এটা 4+4 হিসেবে আসতে পারে পরীক্ষায়। উত্তর: সমগ্র সাম্রাজ্যকে একটি সংগঠিত ও দক্ষ কাঠামোতে পরিচালনার জন্য মোগল সম্রাট আকবর কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থা ছিল মনসবদারি ব্যবস্থা। আকবর কর্তৃক মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন উদ্দেশ্য ছিল, তার নিম্নে আলোচনা করা হলো। দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে, সামরিক বাহিনীর ত্রুটি দূরীকরণ। সামরিক বাহিনী মানে বুঝতেই পারছো, যেটা আমরা এখনকার যুগে বলি আর্মি বা মিলিটারি ফোর্স। মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ সামরিক শক্তি বৃদ্ধি করা হয়। এই ব্যবস্থা প্রবর্তনের পূর্বে মুঘল সামরিক শক্তিতে ত্রুটিজনক ছিল। খ. জায়গিরদারদের দুর্নীতি। সুলতানি আমলের শেষ দিকে জায়গিরদার ব্যবস্থা বংশানুক্রমিক হয়, ফলে তাদের নিজ নিজ এলাকায় ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া যুদ্ধের সময় বৃদ্ধ ও অকর্মণ্য ঘোড়া সরবরাহ করতেন সম্রাটকে। মূলত জায়গিরদারদের দুর্নীতি দূর করার জন্য আকবর মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেন। তাহলে বুঝতে পারছো, জায়গিরদারদের যে দুর্নীতি ছিল সুলতানি আমলের শেষের দিকে, সেই ব্যবস্থা যাতে আরও বৃদ্ধি না হয় বা দুর্নীতি যাতে ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে জায়গিরদারদের দুর্নীতি দূর করার জন্যই মূলত আকবর এই ব্যবস্থা প্রবর্তন করে। আশা করি দুটো পয়েন্টে সোজা, খুব একটা কঠিন করে লেখা নেই। এরপরে নেক্সট যে পয়েন্ট আছে একবার দেখে নাও। গ. উদ্ভব। মনসবদারি ব্যবস্থার উদ্ভবের কৃতিত্ব আকবরের একা বলা ভুল। আব্দুল আজিজের মতে আকবর মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের সময় তুর্ক আফগান যুগে প্রচলিত সামরিক ব্যবস্থা দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এই যুগে দশমিক ব্যবস্থা অনুযায়ী সামরিক বাহিনী সংগঠিত হতো। চেঙ্গিস খানের নেতৃত্বে বা চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীতে র্যাঙ্ক সিস্টেম প্রচলিত ছিল। র্যাঙ্ক মানে বুঝতে পারছো, যখন সবচেয়ে যে ভালো করবে, সব থেকে যে ভালো করবে তাকে র্যাঙ্ক 1, 2 ঠিক আমাদের যেমন দেওয়া হয়। বা যদি তোমরা ক্রিকেট দেখো তাহলে বুঝতে পারবে র্যাঙ্ক, এই যে ধরো বিরাট কোহলি বা রোহিত শর্মা, এরা হচ্ছে র্যাঙ্ক 1 মানে এ গ্রেড, এরা বি গ্রেড রয়েছে। তো ঠিক আছে, তো বি গ্রেডে অন্যান্য খেলোয়াড় রয়েছে। তো এরকম করে র্যাঙ্ক সিস্টেম ছিল। আর ঘ হচ্ছে খালিসা জমির আয় বৃদ্ধি। খালিসা জমি মানে হচ্ছে যেগুলো ফাঁকা জায়গা। মনসবদারি ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আকবর সরকারি আয় বৃদ্ধি করার চেষ্টা করেন। তাহলে বুঝতে পারছো যে আকবর অনেকটাই চেষ্টা করছে নিজের সাম্রাজ্যের সমৃদ্ধির জন্য। লাস্ট পয়েন্ট দেখো, আকবর মুঘল সাম্রাজ্যের সামরিক ও অসামরিক কর্মচারীদের সংগঠিত করার উদ্দেশ্যে এই প্রথার প্রবর্তন করেন। এর দ্বারা তিনি এক নতুন ধরনের প্রশাসনিক কাঠামো নির্মাণে সচেষ্ট হন। মানে বুঝতে পারছো তাহলে যে আকবর নতুন ধরনের একটা প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিল। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। এরপরে যে টপিকটি আলোচনা করব, মনসবদারি ব্যবস্থার গুরুত্ব বা তাৎপর্য। আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করলে যে দিকগুলি লক্ষ্য করা যায় তা নিম্নরূপ। ক. পদমর্যাদার ভিত্তিতে যোগ্যতা। সম্রাট বিভিন্ন পদের জন্য যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অভিজাত ও রাজপুত রাজাদের নির্বাচিত করতেন। খ. অভ্যন্তরীণ বিদ্রোহ দমন। মনসবদাররা জায়গিরদারদের মতো রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতেন না বা করতো না। মনসবদাররা সর্বদা শাসকের সাথে বা শাসকদের সাথে
যোগাযোগ রাখতেন, মানে শাসক বা সম্রাটের সঙ্গে সবসময় একটা মনসবদারদের একটা কানেকশন ছিল, ফলে সুসম্পর্ক যে কোনো রাজ্যের বা যে কোনো জায়গায় একটা সুসম্পর্ক যদি ভালো থাকে তাহলে অতি অবশ্যই সেই দিকে ধরো কোনো অফিস বলো বা কোনো সম্রাট বা রাজা বা কোনো মন্ত্রী বলো, সুসম্পর্ক যদি সবার সঙ্গে বজায় থাকে তাহলে কিন্তু যে কোনো দেশ বা যে কোনো অফিস এগোবেই। ঠিক আছে, তাহলে ক খ বুঝতে পেরেছো আশা করি। এরপরে যে নেক্সট পয়েন্ট বলবো, গ সম্রাটের শক্তি বৃদ্ধি। মনসবদারি ব্যবস্থার ফলে সম্রাট এক বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলেন, যার দ্বারা তারা সম্রাটকে শক্তিশালী করে তুলতেন। ঘ সামন্ত প্রথার প্রসার রোধ। জাগিরদারি ব্যবস্থার মতো মনসবদারি ব্যবস্থা বংশানুক্রমিক না হওয়ায় সামন্ত প্রথার উদ্ভব হয়নি। এই ব্যবস্থায় কেন্দ্রীয় শক্তি বৃদ্ধি ঘটেছিল। অভিজাত শ্রেণী নিয়ন্ত্রণ। এই ব্যবস্থার ফলে ধারাবাহিক এবং স্বনির্ভরশীল ওই এত শ্রেণী মোগল আমলে গড়ে উঠতে পারেনি। মানে বুঝতে পারছো, স্বনির্ভরশীল যে গোষ্ঠী ছিল সেটা গড়ে উঠতে পারেনি। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যারা চ্যানেল নতুন, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং বিন্দুমাত্র হলেও উপকার পাবে তোমরা। এরপরে নেক্সট যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা একবার তোমরা দেখে নাও, আর যারা এখন লিখতে পারছো লিখে নাও, আর নাহলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরে তোমরা লিখবে বা এখান থেকে পিডিএফ বানিয়ে লিখতে পারো। সম্রাটের স্বৈরাচারের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে সক্ষম হন। আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার, তাহলে এটা বুঝতে পারছো যে আগে যে পয়েন্ট ছিল। এরপর উপসংহার লাস্ট দেখো, আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার বিভিন্ন ভালো দিক ছিল, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবস্থার গুরুত্ব কমতে থাকে, বিশেষত সম্রাট ঔরঙ্গজেবের সময়ে। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর কোনো টপিক বা কোনো হিস্ট্রি, ইভিএস বা এসডিএমআর বিষয়ের যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাছাড়া তোমরা জানো যে পল সায়েন্স এবং এডুকেশন এই দুটি বইয়ে যে টেক্সট বই রয়েছে, পারুল প্রকাশনী এবং ছায়া প্রকাশনী বইয়ের, সেখানে আমি টেক্সট যে অনুশীলনী রয়েছে সেগুলো আমি সলভ করছি 2 নম্বরে। যেগুলো অনেকে বলেছো যে আরও খুব তাড়াতাড়ি করে দিলে ভালো হয়, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করে তোমাদের সলভ করতে।